হাই রিয়ান, কি অবস্থা সবার? আজ আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অধ্যায়ভিত্তিক পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব। সো যারা এবার এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সাজেশনটা খুবই কার্যকর হতে যাচ্ছে। এই সাজেশনের যে টপিকগুলো আছে সেটাকে আমি তিনটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেটা 3 স্টার টপিক। আরেকটা হচ্ছে তার থেকে একটু মাঝামাঝি গুরুত্বপূর্ণ, 2 স্টার টপিক। দেন সবচেয়ে কম ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি 1 স্টার টপিক হিসেবে দিয়েছি। তো এই টপিকগুলোতে তুমি যারা মানে ভালো স্টুডেন্ট আছো তারাও কিভাবে পড়বা, এবং যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তারাও কিভাবে পড়বা, তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আলোচনা করবো। ফিজিক্স ফার্স্টে 10টা চ্যাপ্টারে টোটাল 22টা টাইপ ভিত্তিক টপিক আমি সিলেক্ট করছি, যেখান থেকে তুমি পড়লে তুমি মোটামুটি 90% প্লাস টপিক কমন পাবে। এবং যারা একটু ফাঁকিবাজ আছো তাদের জন্য আমি হচ্ছে 3 স্টার টপিক গুলো তোমরা ডিসাইড করছি, যেখানে তুমি 7 থেকে 8টা 3 স্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়লে 5 থেকে 6টা টপিক তুমি কমন পেয়ে যাবে, যেটা আমাদের জন্য এনাফ, কারণ আমাদের 5টা সিকিউ দিতে হবে 8টা থেকে। এই সাজেশনের পিডিএফটা তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা সাজেশনটা স্টার্ট করি। আমি এখানে হালকা করে আলোচনা করে দিব যে কোন টপিক থেকে কি টাইপের কোয়েশ্চেন গুলো আসে, সেগুলো নিয়েও শর্টলি আলোচনা করা হবে। সো অবভিয়াসলি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে আমাদের ভৌত জগৎ ও পরিমাপের যে চ্যাপ্টারটা আছে, সেখানে 1 স্টার টপিক। ভাই এটা আমি হচ্ছে ইগনোর করতে পারো, এই চ্যাপ্টারটা না পড়লেও চলবে। যদি পড়তে চাও তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, লঘিষ্ঠ গণন আর হচ্ছে তোমার ত্রুটি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখতে পারো, বা এই চ্যাপ্টারটা চাইলে স্কিপও করতে পারো, শুধু এমসিকিউ এর জন্য দেখতে পারো। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের, সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরে দেখো সর্বাধিক আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক রাখছি, যেটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ 3 স্টার টপিক। ঠিক আছে, তো 3 স্টার টপিক গুলো তোমরা কোনোভাবেই স্কিপ করবে না, এবং তার মধ্যে কোনগুলো অনেক ইজি হবে, অনেক কম সময় তোমরা কমপ্লিট করতে পারবা, তারও একটা সাজেশন দিয়ে দিব আমি। তো এখানে আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিক আছে নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। তো নদী নৌকা সংক্রান্ত ম্যাথ গুলোতে আমাদের হচ্ছে যেমন হচ্ছে কি মানে আমাদের এই নদী নৌকা সংক্রান্ত ম্যাথটাকে 2টা পার্টে ভাগ করে আমরা জানি। একটা হচ্ছে কি সর্বনিম্ন দূরত্ব, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময় পারাপার। তো সেক্ষেত্রে আমাদের কি কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, সময় বের করা, তারপর হচ্ছে অপর পারে গিয়ে কে আগে পৌঁছাবে, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেগুলো আমাদের হচ্ছে হিসাব করতে হবে, এবং এই রিলেটেড সিকিউ গুলো, বোর্ড সিকিউ গুলো অবভিয়াসলি তুমি কমপ্লিট করবা। এর পরবর্তীতে সেকেন্ড গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, যেগুলো 2 স্টার সেটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সেটা কি কি আছে ভাইয়া, যে লাইক ডট গুণন, ক্রস গুণন এবং এদের ব্যবহার। তো এদের ব্যবহার করে তুমি কি কি করতে পারো, যেমন কোণ নির্ণয় করতে পারো, ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, অভিক্ষেপ নির্ণয় করতে পারো। এছাড়াও 3টা ভেক্টর একই সমতলে আছে কিনা সেটা নির্ণয় করতে পারো। আবার 2টা ভেক্টর এর তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করে করতে বলতে পারে, সেটাও তুমি নির্ণয় করতে পারো। তার মানে ভেক্টর রিলেটেড যে টপিকগুলো আছে সেটা তোমার এই টপিক আছে। সো আমি বলবো যদি এই টপিকটা, এই পার্টটা একটু বড়, এই পার্টটা অনেকটাই বড়, বাট এইটা পার্টটা থেকেও মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপরে আমরা আসবো বৃষ্টি আর ছাতা সংক্রান্ত ম্যাথে। তো বৃষ্টি আর ছাতা সংক্রান্ত ম্যাথটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক। এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার উলম্বের সাথে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য। এছাড়াও এখানে মাঝে মধ্যে তোমার বাতাসটা ইনক্লুডেড করে দিতে পারে। ঠিক আছে, সো বাতাস ইনক্লুডেড করে দিলে সেই ক্ষেত্রে আমার কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে সেই বিষয়টাও লাগবে। দেন পরবর্তীতে ভেক্টর ক্যালকুলাস, সেখানে আমাদের গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, যেখানে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার্ল আর ডাইভারজেন্সটা। ডাইভারজেন্স থেকে আমাদের বলবে ওই ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল হবে কিনা, সেটার জন্য আমাদের ডাইভারজেন্স 0 হতে হয় আমরা জানি। ঠিক আছে, আবার ডাইভারজেন্সের মান 0 হলে ভেক্টরটা সলিনয়েডাল আমরা জানি। আবার কার্লের মান যদি 0 হয় তাহলে ভেক্টরটা কি হবে, অঘূর্ণনশীল। তো ভেক্টরটা ফিল্ডটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা আমাদের বের করতে বলে। ঠিক আছে, এটা তো এই টপিকটা আমরা পড়বো। তো যারা কম পড়তে চাও তারা অবভিয়াসলি 3 স্টার টপিকটা নিঃসন্দেহে পড়বা। তারপর এখান থেকে যে কটা টপিক তুমি 2 স্টার থেকে পড়তে পারো। এরপরে আসে আমাদের গতিবিদ্যা। তো গতিবিদ্যাতে আমি একেবারে কম টপিক রাখছি, জাস্ট ইম্পর্টেন্ট একটাই টপিক রাখছি, সেটা হচ্ছে প্রাসের গতি। বেশ, শুধু প্রাসের গতিটা ভালো মতো পড়বা। প্রাসের গতি সংক্রান্ত, যেমন প্রাসের গতির মাধ্যমে মানে এই যে তোমার এইভাবে যে আমাদের একটা গতিশীল বস্তু যেটা আস্তে আস্তে সামনের দিকে আঁকাবে আবার উপরে উঠবে, যেমন একটা ক্রিকেট বলকে মারলে যেটা হয়, তো এরকম। তো সেক্ষেত্রে আমাদের সর্বাধিক উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তারপর বিচরণ কাল, মানে শুরু থেকে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তার পড়তে কত টাইম লাগবে টোটাল সেটা। তারপর হচ্ছে সর্বাধিক পাল্লা, এই যে নিচে সর্বাধিক যে পাল্লা আর এর ভ্যালুটা, এই মানগুলো আমাদের বের করতে হবে। প্রাসের গতিটা থেকে আমাদের মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন এসে থাকে। এরপরে আমাদের আসি 4 নম্বর চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা। নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্যাংকিং কোণ। ভাই সবচাইতে সহজ এই মানে ফিজিক্স ফার্স্টের সবচাইতে সহজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট যদি একটা টপিক বলো সেটা হচ্ছে ভাই নিউটনীয় বলবিদ্যার ব্যাংকিং কোণটা। তো ব্যাংকিং কোণে কোন একটা গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা সেটা তোমাকে গহ নাম্বারে ডিসিশনে চাইবে, এটা গহ নাম্বারে আসে। আর ব্যাংকিং কোণ, ঠিক আছে, যে তোমার থিটার মানটা পাবা এটা তোমার গ নাম্বারে এসে থাকে। ঠিক আছে, মানে ব্যাংকিং কোণের ভ্যালু বের করতে বলবে, সেটা গ নাম্বারে। আর নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এটা জেনারেলি গহ নাম্বারে কোয়েশ্চেন আসে। এর পরবর্তীতে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আছে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ। যদিও এইটা একটা মাঝে মধ্যে অনেকের কঠিন লাগে, যেমন জড়তার ভ্রামক হচ্ছে আমাদের আই বের করা, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমাদের কে এর মান বের করা, এবং এই সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে এবং কৌণিক রাশিমালার আদার্স যে প্রবলেমগুলো লাইক কৌণিক বেগ এবং আদার্স যে কৌণিক ভরবেগ ওগুলা বের করা, সেই টপিকগুলো সব আমাদের এখানে আসে। এটা তো এটার যদি খুব কঠিন লাগে চাইলে স্কিপ করতে পারো, প্রথম ব্যাংকিং কোণটা ভালো মতো পড়লেই হবে। এরপরে আসে আমাদের সংঘর্ষের টপিকটা।
তো সংঘর্ষের টপিকটাতে আমাদের দেখা যাচ্ছে মিলিত বেগ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, এইটা থেকে আমার 4 মার্কসের কোশ্চেন আসে ফেলবেন যে কোনো একটা সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এটার জন্য আমার কি করতে হয়, গতিশক্তি মানে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি বের করে দেখবা, যদি তারা সমান হয় তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সেটা সমান না হয় তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এইটা থেকে আসে। এরপর আসে আমাদের মিলিত বেগ, মানে দুইটা বস্তু সংঘর্ষের পর যদি মিলিতভাবে চলে একত্রে আগায় তাহলে সেক্ষেত্রে তার বেগ কত হবে সেই গাড়ি দুইটার বা সেই বস্তু দুইটার। ওকে, এরপরে হচ্ছে আমাদের সাধারণ একটা, এটা যেগুলো 1 স্টার চাইলে স্কিপও করতে পারো, যে সুতার টান সংক্রান্ত। এই সুতার টানটা আবার দুই রকম, একটা হচ্ছে উলম্ব ভাবে, মানে তোমার হচ্ছে একটা সুতার তুমি একটা ঈদ বেঁধে এইভাবে ঘুরাবা উলম্ব ভাবে, আরেকটা হচ্ছে আনুভূমিক বরাবর এইভাবে ঘুরাবা। এই দুইটা ক্ষেত্রে সুতায় কতটুকু টান অনুভূত হবে সেটা। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের যে সূত্রটা আছে এফসি ইকুয়াল এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের এটা হিসাব করতে হয় বা ক্যালকুলেট করতে হয়। ওকে, এরপরে আমরা আসবো কাজ ক্ষমতা আর শক্তি চ্যাপ্টারটা নিয়ে। তো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার এখানেও ভাই আমি একটা টপিকে ইনক্লুড করছি মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। তো তোমার মোস্ট ইম্পর্টেন্টটা পড়লো মোটামুটি হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের কুয়া আর পাম্প সংক্রান্ত ম্যাথ। এই ম্যাথটাই ভাই এই টপিকটা থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে। তুমি যদি এই চ্যাপ্টার একটা টপিক পড়তে চাও তাহলে আমি বলবো এটাই পড়ো। তো এই টাইপটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট প্লাস ইজি, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় এইচ নির্ণয় একটু সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে একটা র্যাপিড রিভিশনের যে ক্লাস আছে, ওয়ান শট ক্লাস একদম ছোট, সেই ক্লাসটার জাস্ট ওই পার্টটুকু যে লাস্টের দিকে সেই পার্টটুকু আলোচনা করেছিলাম, সেই পার্টটুকু পাম্পের দেখে নিতে পারো, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে যে এইচটা আমরা কিভাবে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তো এখানে আমাদের কি করতে হয়, দেখা যায় এখানে আমাদের ক্ষমতা থাকে, ক্ষমতা সূত্র কি, পি আউট সমান আমাদের কি এম জি এইচ ডিভাইডেড বাই টি, এই সূত্র দিয়ে আমাদের পি আউট বের করা লাগে। দেন হচ্ছে আমাদের ইটা কর্মদক্ষতা সমান কি পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%, মানে কর্মদক্ষতা বের করা লাগবে এটা। দেন আমরা হচ্ছে কি দুইটা ইঞ্জিনের মধ্যে মানে দুইটা পাম্পের মধ্যে তুলনা করবো, তারপর দুইটা পাম্প যদি লাগায়, একটা পাম্প মনে করো অর্ধেক খালি হয়ে করে নষ্ট হয়ে গেছে, দেন আরেকটা পাম্প লাগানো হলো সেটা বাকিটা খালি করছে, সেক্ষেত্রে দুইটা পাম্পের মধ্যে কার কতটুকু বেশি সময় লাগবে বা কম সময় লাগবে, তার কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, কার কর্মদক্ষতা ইটার ভ্যালু বেশি কার ইটার ভ্যালুটা কম, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়। এর পরবর্তীতে আমরা আসি যে আমাদের সেকেন্ড মোটামুটি ইম্পর্টেন্ট যে টাইপ টপিক, সেটা হচ্ছে আমাদের কি ভাই শক্তির নিত্যতা। তো শক্তির নিত্যতা থেকে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে তোমার শক্তির নিত্যতা যে বিভিন্ন বিন্দুতে টোটাল যে শক্তিটা মানে টোটাল যান্ত্রিক শক্তি ই সমান কি ই কে প্লাস হচ্ছে ইপি আমরা জানি। তো এই যে দুইটা শক্তির টোটাল যে শক্তির মানটা বিভিন্ন বিন্দুতে সমান থাকবে, সেটা হয়তো তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে বলতে পারে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলতে পারে, দোলকের ক্ষেত্রে সেই জিনিসটা প্রয়োজন হয়। যে আমাদের মনে করো উপর থেকে একটা বস্তু পড়লো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু আর এটা একদম সি বিন্দু, এই তিনটা বিন্দুতে শক্তির নিত্যতা প্রমাণ করো, অথবা দোলকের ক্ষেত্রে বলতে পারে এটা। এর পরের টপিকটাতে যদি আমরা চলে যাই ভাইয়া মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত সমস্যা। এখন বলতে পারেন ভাই আপনি হচ্ছে একটা টপিকের মধ্যে তো দুইটা তিনটা টপিক অ্যাড করছি, বাট এখানে আসলে কিছু করার নাই। তোমার একটা সিকুতে যে গ আর গহটা আছে, সেই গহটা সাধারণত তো একটা থেকে আসে না, গহ মাঝে মধ্যে দেখা যায় কি ছোট ছোট দুইটা টপিক থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আসে। তো এই জন্য বাধ্য হয়ে তোমার ভাবে ইনক্লুডেড করতে হয়েছে। সো আমি ট্রাই করছি এমন ভাবেই সাজানো যে একটা টপিকের মধ্যে তুমি যেটা পড়বা সেখান থেকে যাতে তুমি মোটামুটি একটা সিকিউ কমন পেয়ে যাও, গহ সহকারে একটা সিকিউ কমন পেয়ে যাও এটা। তো এখানে আমাদের যে মুক্তিবেগটা আছে, মুক্তিবেগ হচ্ছে আমরা জানি কি মুক্তিবেগ আমাদের যেমন স্কেপ ভ্যালোসিটি, যেটা পৃথিবীর জন্য স্কেপ ভ্যালোসিটিটা কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে এটা। তো এই ক্ষেত্রে আর কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যে সমস্যাগুলো, যেমন ভূস্থির উপগ্রহ আমরা জানি কি যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, ঠিক আছে, টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে সেটাকে আমরা বলি কি ভূস্থির উপগ্রহ বলে থাকি। দেন উপগ্রহের পর্যায়কাল, ঠিক আছে, টি এর মান নির্ণয় করবো, তারপর হচ্ছে বেগ নির্ণয় করতে পারি, কোন একটা উপগ্রহ সেট করলো সেটা কত বেগে ঘুরতে আছে সেটা, তারপর হচ্ছে ভূপৃষ্ঠ হতে সেই উপগ্রহটা কতটুকু উপরে আছে সেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। আবার যেমন ভূপৃষ্ঠ মানে যেটা ভূস্থির উপগ্রহ হয় সেটা কিন্তু ভূমি থেকে প্রায় কি 36,000 কিলোমিটার উপরে সেট করা হয়। ওকে, এরপরে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট টপিক যেটা আছে এখানে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে বিভিন্ন স্থানে জি এর মান নির্ণয় করা, ঠিক আছে। লাইক মনে করো পৃথিবীর উপরে কোন একটা পাহাড়ের উচ্চতায় হাইটে সেখানে জি এর মান নির্ণয় করা লাগতে পারে, অথবা গভীরে পৃথিবীর ভিতরে সেখানে জি এর মান বের করা লাগতে পারে, মানে গভীরও লাগতে পারে আবার উপরেও লাগতে পারে, ঠিক আছে, পাহাড়ের উপরে বা অন্য কোনো গ্রহ প্রয়োজন হয় জি এর মান বের করা। দেন হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, ওই যে এফ ইকুয়াল এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কয়ারিং, ঠিক আছে, জি ইনটু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কয়ার, যে সূত্রটা আমাদের বেসিক ওইটা। তারপর মহাকর্ষ বিভব, মহাকর্ষ প্রাবল্য, এগুলো আমাদের কম বেশি শিখতে হবে। বাট তুমি যদি ভালো মতো উপরের টপিকটা ভালো মতো করো, নিচেরটা না করলেও মোটামুটি চলবে আর কি এটা। তারপরে আসি আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, মানে না করলে চলবে বলতে তুমি মিডিয়াম টপিক তারাই বাদ দিবা যারা একদম শর্টে পড়তে যাচ্ছ, মানে পড়তে পারবা না এত কিছু তাদের জন্য। বাট ট্রাই তো করবো অবভিয়াসলি তোমাদের যে 3 স্টার 2 স্টার দুইটা টপিকই পড়ার, যাতে করে তোমরা মোটামুটি 7টা সিকিউ কমন পাও, ঠিক আছে। আর জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়লেও তুমি মোটামুটি 5-6টা সিকিউ কমন পাবা। এরপরে পদার্থের যে গাঠনিক ধর্ম, সেখানে আমাদের কি আছে ভাই, সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে, ইয়ং মডুলাস, ওই যে ওয়াই ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই এল, ঠিক আছে, এফ এল ডিভাইডেড বাই
এ এন, এটা বা শর্টকাটে আমরা মনে রাখি ফালু বাই আলু, এরকম FL বাই এল। তারপর হচ্ছে আমাদের ভাই পয়সনের অনুপাত, সিগমা এর ভ্যালুটা, ঠিক আছে। তারপর পীড়ন, বিকৃতি, এই রিলেটেড যে ম্যাথগুলো আসে এইখান থেকে আমাদের দেখা যায় ইয়ং এর গুণাঙ্ক থেকে কোন একটা বস্তু বেশি স্থিতিস্থাপক নাকি কম স্থিতিস্থাপক সেটা আমরা ওয়াই এর ভ্যালু দিয়ে ডিসাইড করতে পারি। যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার সেটা বেশি স্থিতিস্থাপক বা বেশি শক্ত, এরকম আমরা বুঝতে পারি এটা। তারপর পয়সনের অনুপাতও বের করতে বলে আমাদের এটা। তারপর হচ্ছে আমাদের মোটামুটি একদম কম ইম্পর্টেন্ট, এটা না পড়লে চলে, এটা হচ্ছে পরবর্তী সেকেন্ড পার্ট, ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম। এটা থেকে দেখবা খুব একটা কোয়েশ্চেন নাই, আগে শর্ট সিলেবাসে এই সেকেন্ড এই টপিকগুলো ছিল না, ঠিক আছে, জাস্ট ফার্স্ট টপিকগুলোই ছিল। তো সেকেন্ড যে সান্দ্র বল, প্রান্ত বেগ, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, এগুলো একটু দেখতে পারো, বা এমসিকিউর জন্য দেখলেও হবে, সিকিউর জন্য না দেখলেও চলবে, যেগুলো 1 স্টার আছে সেগুলো। ওকে, এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে ভাইয়া পর্যায় বৃত্ত গতি, ঠিক আছে। তো আমি বলবো এটা শুধু এমসিকিউর জন্য দেখবা, এটা তোমার সিকিউর জন্য দেখার দরকার নাই। ওকে, এরপর আসি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা আমাদের কি, যেমন পর্যাবৃত্ত গতিতে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাই সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি, যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল 2 সেকেন্ড মানে কি টি ইকুয়াল 2 সেকেন্ড, যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড সেটাকে আমাদের বলা হয় সেকেন্ড দোলক, ঠিক আছে। সেই সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেকেন্ড দোলক ব্যবহার করে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। তারপর একটা দোলক ঘুরে ধীরে চলতেছে বা দ্রুত চলতেছে, সেক্ষেত্রে তার পর্যায়কাল কি হবে, সেই বিষয়গুলো আমরা বের করতে পারি, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এটা এরপরে আমরা আসি পরবর্তী মোটামুটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে SHM, মানে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। মানে যে আমাদের সরল সন্ধিত গতি, এখানে মাঝখানে সাম্যাবস্থা, যেমন একটা স্প্রিং বলতে পারো, ঠিক আছে, যেমন স্প্রিং একটা সিম্পল হারমোনিক মোশনে চলে, তো স্প্রিং সংক্রান্ত সমস্যাগুলো আমাদের চলে আসে মাঝে মধ্যে। আবার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, স্প্রিং সংক্রান্ত টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমাদের একটু মোটামুটি পড়তে হবে আর কি। এটা এরপরে আসে আমাদের তরঙ্গ। তো তরঙ্গ চ্যাপ্টারটা আমি বলবো তুমি তরঙ্গ চ্যাপ্টারটা ফুললি এমসিকিউর জন্য করো, ঠিক আছে। মানে সিকিউর জন্য তুমি দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, একটা হচ্ছে তোমার ফার্স্ট ভৌত জগত পরিমাপ, ওইটা শুধু এমসিকিউর জন্য পড়বা। আর তরঙ্গ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমি বলবো শুধু এমসিকিউর জন্য পড়বা। এই জন্য এই চ্যাপ্টার আমি 3 স্টার কোনো টপিক রাখিনি, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা অন্যান্যগুলো থেকে একটু ঝামেলা বেশি, তাই এইখানে তুমি এমসিকিউর জন্য পড়লেও হয়ে যায়, কারণ তোমার সৃজনশীল আসবে 8টা ভাইয়া, তুমি দিবা মাত্র 5টা, ঠিক আছে। তো এখানে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ, আর যদি তোমরা সিম্পল হারমোনিক মোশনটা পড়ো তাহলে যেটা পড়তে পারো, যেমন অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ সেই রিলেটেড একটু কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে তরঙ্গের বিভিন্ন রাশিমালা, যেমন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তারপর তার বেগ ভি, তারপর হচ্ছে কম্পাঙ্ক, আমরা জানি ভি ইকুয়াল কি এফ ল্যামডা, এই রিলেটেড জিনিসগুলো তুমি চাইলে একটু দেখতে পারো, আর এমসিকিউর জন্য পড়লেও হয়ে যাবে আসলে এটা। এরপরে লাস্ট, এটা অবভিয়াসলি পড়বা 4 নাম্বার, এই লাস্টের টপিকটা, এটা হচ্ছে তোমাদের কি সর্বাধিক যে গুরুত্বপূর্ণ আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে, সেটা হচ্ছে ভাই শিশিরাঙ্কর আপেক্ষিক আর্দ্রতা। তোমরা জাস্ট এই টপিকটা পড়লো ভাই মোটামুটি হয়ে যাবে, কারণ এইখান থেকে মোটামুটি 60 to 70% কোয়েশ্চেন ম্যাক্সিমাম টাইম চলে আসে আর কি এটা। তো দেখা যায় শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথে তোমাদের কি আসবে, গ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে গ নাম্বারে তোমার শিশিরাঙ্কটা বের করতে বলে, ঠিক আছে। আর গহ নাম্বারে তোমার আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতাটা বের করে, মানে যে আর এর ভ্যালুটা তুমি বের করো আপেক্ষিক আর্দ্রতা, সেইটা বের করার মাধ্যমে কোন একটা স্থানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবেন, আবার কোথায় কাপড় দ্রুত শুকাবে, এই রিলেটেড তোমার একটা ডিসিশন চাই, এগুলো আসবে হ্যাঁ গহ নাম্বারে, ঠিক আছে, এগুলো গহ নাম্বারে। তো গহ নাম্বারের ডিসিশনটা আমরা কিভাবে দিই, মনে করো যেই স্থানের আপেক্ষিক আর্দ্রতা কম সেই স্থানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, আবার সেই স্থানে কাপড়ও দ্রুত শুকায়, মানে তোমার আপেক্ষিক আর্দ্রতা কম লাগবে, ঠিক আছে। যেখানে কম হবে, যেমন মনে করো আর অফ ঢাকা, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ইজ লেস দেন মনে করো আর অফ চট্টগ্রাম, সি চট্টগ্রাম, তাহলে চট্টগ্রামের থেকে যদি ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কম হয়, তাহলে ঢাকায় কাপড় দ্রুত শুকাবে, ঢাকায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ অনুভূত হবে এটা। তারপরে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক হিসেবে বলতে পারো তুমি বুদবুদ সংক্রান্ত ম্যাথ, এটাও তুমি একটু দেখতে পারো হ্যাঁ। বুদবুদ সংক্রান্ত ম্যাথটাতে আমাদের কি হয়, যে পিয়ন ভিয়ন সমান পি টু ভি টু, যেটা আছে আমাদের সূত্রটা, পিয়ন ভিয়ন সমান পি টু ভি2, ঠিক আছে। এই সূত্রটা থেকে আমাদের হচ্ছে কি, তখন আমাদের ওই যে একটা বুদবুদ নিচে থেকে উপরে উঠবে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় তোমার সমুদ্রের গভীরতা এইচ এর মান বা হ্রদের গভীরতা বলতে পারি, সেটা একটা বুদবুদ নিচে থেকে উপরে উঠলে সেক্ষেত্রে তার পরিবর্তনটা লক্ষ্য করে, মানে পরবর্তী যে সেকেন্ড আয়তন ভি2, মনে করো তোমাকে বলে দিল যে ভি2 ইকুয়াল হচ্ছে 3v1, মানে আগের আয়তনের 3 গুণ, তখন ওই বুদবুদটার জন্য তোমার সেক্ষেত্রে তোমার সমুদ্রের গভীরতাটা বা হ্রদের গভীরতাটা নির্ণয় করতে বলবে, মানে এইচ এর ভ্যালুটা তোমার এখান থেকে বের করতে বলবে, ঠিক আছে। তো এখানে আমরা জানি আমরা হচ্ছে পি টু এর পরিবর্তে কি এইচ রো জি, এই যে এখানে আমরা পি টু এর পরিবর্তে লিখতে পারি এইচ রো জি, ঠিক আছে, এইচ রো জি প্লাস হচ্ছে আমাদের কি পি ওয়ান, এটা এটা আমরা লিখতে পারি ইন্টু ভি টু, দেন আমার এখান থেকে এইচ এর ভ্যালুটা আমার বের করতে হয়, ঠিক আছে, এখান থেকে পি ওয়ান ভি ওয়ান, এটা যদি আমরা বলি। ওকে, এরপরে আছে লাস্টের, এটা একটু দেখতে পারো যে গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড টুকটাক যে সূত্রগুলো আছে, আর বর্গমূল গড় বর্গবেগ, এটা একটু ইম্পর্টেন্ট ভাই, এটা গ নাম্বারে প্রায় আসে, ঠিক আছে, এটা গ নাম্বারে প্রায় এসে থাকে। তো তুমি চাইলে এই দুইটা আসলে একটা টপিকের আন্ডারই পড়ে যায়, কারণ শুধু বুদবুদ থেকে সাধারণত ফুল সিকিউ আসে না, এই বুদবুদ থেকে জেনারেলি গহ নাম্বারে কোয়েশ্চেন বেশি আসে, 4 মার্কসের প্রায় কোয়েশ্চেন আসে। আর গ নাম্বারে দেখা যায় এই যে বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে আমরা বলি সিআরএমএস বেগ, সিআরএমএস বেগ সমান কি আমাদের ভাই, সিআরএমএস বেগ সমান √3RT ডিভাইডেড বাই √3RT ডিভাইডেড বাই এম, এটা এটা হচ্ছে আমাদের কি সিআরএমএস বেগের সূত্রটা। তো এই জায়গাতে একটা বিষয় আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এমটা বসাবা, সেই এমটা অবভিয়াসলি কেজি এককে বসাবা, ঠিক আছে, কারণ
ভরের এস একক কেজি, তুমি এইটাকে মিটার পার সেকেন্ডে চাও, বেগটাকে মিটার পার সেকেন্ডে চাও, তাই তুমি অবশ্যই ভরটাকে কেজি এককে বসাবা। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে মোটামুটি ওভারঅল পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার থেকে সাজেশন। এবার লাস্টে আমি একদম প্রিসাইজ একটা সাজেশন নিয়ে আলোচনা করবো। যে কেউ বলতেছে ভাই আমি একদমই কম পড়তে চাই, আমার একদম কম কি পড়লে আমার মোটামুটি ম্যাক্সিমাম টপিক কমন পড়ে যাবে বা ম্যাক্সিমাম সিটি কমন পাবো, আসলে সেই টপিকগুলো দেখান। তাহলে সেই জন্য তুমি যে যে টপিকগুলো পড়বা, সহজ কথা এখানে ভাই 30টা টপিকগুলো পড়বা, তার মধ্যে আমি একটু আলোচনা করে দিচ্ছি কোনগুলো তোমার জন্য বেশি ইজি হবে। ঠিক আছে, যেমন তোমার জন্য অন্যতম ইজি হবে নদী নৌকার যে রিলেট ম্যাথটা যে আছে ভাই, এইটা একটু হ্যাঁ অবভিয়াসলি পড়ো, এটা তুমি একটু ভালো মতো পড়ো। এইটা থেকে তুমি ইজিলি কমন পেতে পারো, একটা ম্যাথ কমন পাওয়া যাবা এটা। তো এইটা নদী নৌকা রিলেটেড যে ম্যাথটা আছে সেটা পড়তে পারো। তারপর হচ্ছে তোমার গতিবিদ্যার ভাই প্রাসের গতি তোমার যদি খুব একটা কঠিন না লাগে তাহলে প্রাসের গতিটাও পড়তে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট, এটা ভালো ইম্পর্টেন্ট আছে। আর যদি কঠিন লাগে স্কিপ করতে পারো এটা। বাট আমি বলবো 3 স্টার যে টপিক আছে একটু স্কিপ করো না, সবগুলো করার চেষ্টা করো। তুমি যদি 3 স্টার কোনো টপিক স্কিপ করো তাহলে কিন্তু তোমার 2 স্টার দিয়ে ব্যাকআপ দিতে হবে, 2 স্টার আদার্স গুলো দিয়ে। ওকে, এরপরে আর আমি এখানে কিন্তু ক্রমগুলো যে সাজাইছি সেখানেও কিন্তু আমার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ট্রাই করছি উপরে রাখা, মানে গুরুত্বপূর্ণ 2 স্টারের মধ্যে যেটা উপরে সেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা তার নিচে আছে এটা। এরপর হচ্ছে ব্যাংকিং কোন, এটা মাস্ট, এটা একটা মাস্ট টপিক যেটা তুমি একদম খুবই ইজিলি কভার করে ফেলতে পারবা, অনেক সহজেই অ্যান্সার করতে পারবা। এটা নদী নৌকার এটা যেটা তুমি খুব সহজেই কভার করতে পারবা, এরকম 2টা টপিক। এরপরে হচ্ছে তোমার কুয়ার পাম্প সংক্রান্ত, এইটাও আমি বলবো ভাই এটা খুব সহজেই তুমি আমার মতে কভার করতে পারবা, এটা একটু প্র্যাকটিস করলে, কারণ 9-10 আমরা পাম্প রিলেটেড ম্যাথ করছিলাম। এরপরে হচ্ছে তোমাদের মুক্তিবেগ কৃত্রিম উপগ্রহ, এটা অনেকের কাছে একটু কঠিন লাগে, সো এটা আমি দিলাম, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে উপগ্রহ রিলেটেড কোয়েশ্চেন গুলো। বাট তুমি একটু ভালো মতো বুঝতে পারলে জিনিসটা ইজিলি পারবা। ঠিক আছে, বুঝতে উপগ্রহ এগুলো দিয়ে ইজিলি অ্যান্সার করে ফেলা যায় মুক্তিবেগ দিয়ে। ওকে, এরপরে আসি ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কেরও ভাই টাইপটা মোটেও কঠিন না, তুমি ইয়ং মডুলাসের যে সূত্রটা আছে ভাই, এই সূত্রটা দিয়ে ম্যাক্সিমাম তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। তো এটা একটু ভালো মতো দেখবো অবভিয়াসলি। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের পর্যাবৃত্ত গতিটা, ইয়ং মডুলাসটা ভালো মতো করবা অবভিয়াসলি, এটা 3 স্টার আমি দিয়ে দিব। দেন সেকেন্ড দোলক, এটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। ঠিক আছে, সেকেন্ড দোলক সংক্রান্ত, মানে এখানে অনেকগুলো টাইপ, তো মোটামুটি পাহাড়ের উচ্চতা নির্ণয়, দোলক ধীরে চলা দ্রুত চলা, তো এটা তারপরে আমি বলবো ট্রাই করবো অবভিয়াসলি, কারণ যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসি যে শিশিরাঙ্ক, এটা মাস্ট ভাই, এই টপিকটা তো অবভিয়াসলি মাস্ট, অন্যতম একটা সহজ টপিক যেটা তুমি খুব ইজিলি কভার করে অ্যান্সার করে ফেলতে পারবা। সো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এই শেষ সময় কোন কোন টপিক গুলো পড়তে হবে। তো তোমাদের পড়ার ক্রমের ক্ষেত্রে অবভিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমার কম সময় থাকে তাহলে তুমি আগে 3 স্টার গুলো শেষ করবা, দেন 2 স্টার টপিক গুলো শেষ করবা, দেন 1 স্টারের দিকে যেতে পারো এইভাবে করে। অথবা তোমার যদি কোনো চ্যাপ্টার যে আমি 3 স্টার এইভাবে না পড়ে আমি মানে 4টা বা 5টা চ্যাপ্টার আমি সিলেক্ট করতে চাই, এই 5টা বা 6টা চ্যাপ্টার আমি ভালো মতো পড়বো, সেটাও করতে পারো। সেক্ষেত্রে যে কোনো 5টা বা 6টা চ্যাপ্টারে তাহলে তোমার যে টপিক গুলো দিছি ট্রাই করবা সবগুলো টপিকই কভার করা, তাহলে তুমি মোটামুটি 5-6টা সিকিউ কমন পাবা। তো আমি এটা দেখতে চাই আসলে তোমাদের এক্সামটা হওয়ার পর আমি যে মোস্ট ইম্পর্টেন্ট 8টা টপিক দিলাম, ঠিক আছে, এইখানে তোমার টোটাল টপিক আছে হচ্ছে 22টা, টোটাল আমি টপিক দিছি 22টা, তার মধ্যে তোমার হচ্ছে 3 স্টার আছে, 3 স্টার আমি দিয়েছি হচ্ছে তোমার 8টা টপিক দিছি, আর 2 স্টার টপিক দিছি মেবি 11টা টপিকের মতো, আর 1 স্টার টপিক দিছি হচ্ছে তোমার মেবি 4টা বা তিনটার মতো টপিক দিছি তোমার 1 স্টার। আমি দেখবো যে এই যে আমি 8টা টপিক দিলাম 3 স্টার, এইখান থেকে আসলে কয়টা সিকিউ আসে। আমার আশা আছে যে মোটামুটি 5 থেকে 6টা সিকিউ অবভিয়াসলি তুমি 8টা টপিক থেকেই কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর এই স্লাইডটা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে পারো যারা একটা অল্প সময় একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে চাচ্ছে। আর আমার ফিজিক্স ফার্স্টের যে চ্যাপ্টারগুলো আছে মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টার পর একটা র্যাপিড রিভিশন ক্লাস নিয়ে আছে 1 ঘন্টার নিচে, 40 মিনিট 45 মিনিট এর মধ্যে আমি ক্লাসগুলো শেষ করছি। ওই ক্লাসগুলো একবার রিভাইজ করে নিতে পারো, যে যে চ্যাপ্টারগুলো তুমি করতে চাও সেখান থেকে অল্প সময় রিভাইজ করে দেন তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করতে পারো, সেটা তোমার জন্য অনেক ভালো ইফেক্টিভ হবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।